সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশে যেসব উৎসব পালিত হয়, ধর্মীয় বা অন্য যে কোনো উৎসবের ধর্মীয় ডাইমেনশন আছে, সেটা ধর্ম ছাড়া অন্য কোনো উৎসব হলে সেটারও একটা ডাইমেনশন আছে। কিন্তু প্রত্যেকটা উৎসবের একটা কমন ডাইমেনশন আছে। বর্তমান যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় আমরা আছি, বাজার অর্থনৈতিক ব্যবস্থা, তার একটা অর্থনৈতিক দিকও আছে। এবং সেই বিবেচনায় আমার কাছে বা আমরা যে কেউ একটু খোঁজখবর করলেই বুঝবো যে কোরবানির ঈদ, ঈদ উল আজহা আর অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে। সেটা আবার একই সাথে খুব ইন্টারেস্টিংলি বাংলাদেশে সমান্তরালভাবে যে ভিন্ন ভিন্ন রকম অর্থনীতি চালিত হয় সেটা আবার ক্লিয়ার করে। আমরা উচ্চবংশীয় গরুর কথা যেমন জানি, তেমনি এই তথ্য এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে। বহু মানুষ কোরবানি দিতে পারছে না, আগে যেভাবে দিতেন সেভাবে পারছেন না, যে সাইজের গরু দিতেন সেই সাইজ পারছেন না। অ্যাট দ্য সেম টাইম যিনি গোটা গরু দিতেন সেটা পারছেন না, এখন কোথাও অংশ দিচ্ছেন, এবং যারা আগে অংশ দিতেন কোথাও, তারা এখন কোরবানি দিতে পারছেন না। এরকম নানান ব্যাপার। আবার এদিকে 3টা গরু 2,60,00,000 টাকায় বিক্রি হয়, একটা ছাগল খাসি 15 লাখ টাকায় বিক্রি হয়। মানে আমরা এই যে দুটো ভিন্ন বাংলাদেশ তৈরি হয়েছে, আর সব জায়গায় যেমন দেখা যায় একই রকমভাবে এখানেও দেখা যায়। তবে জরুরি কথাটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের একটা দারুণ রিফ্লেকশন আবার এই কোরবানিতেও দেখা যাচ্ছে, সেটা নিয়ে আসছে। আগে একটু উচ্চবংশীয় গরু প্রসঙ্গে আসি। আসলে ঘটনা যেটা হয়েছে যে কেন এটা উচ্চবংশীয় আমি একটু পড়ি। 1400 কেজি বলে একটা ওজন, 1 কোটি টাকা দামের যে গরু, তার চেয়ে আরেকটা বেশি দামেরও ছিল, এটা 1 কোটির বেশি। এই গরুটার মানে তাকে ওই যে অ্যাগ্রোতে এটা পালন করা হয়েছিল, বিক্রির সময় তাদের দিক থেকে বলা হচ্ছে, তার মালিক বলছেন এই গরুটার 110 বছরের পেডিগ্রি, বংশ পরম্পরা লিপিবদ্ধ আছে। আরেকটা বড় কারণ হচ্ছে এই গরুটার বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। এটা হচ্ছে আমেরিকান V8 নোবেল সিরিজ, ওদের সবচেয়ে বেস্ট সিরিজ এটা। এই সিরিজের গরু, এই জাতের গরু মোস্ট লেস কোলেস্টেরল যুক্ত মাংস উৎপাদনকারী গরু। এই গরুর মাংস খেলে কোলেস্টেরল কম হবে। মাংসগুলো খুবই উন্নত মানের, বাজারে 700 টাকার মাংসের সঙ্গে এটা তুলনা করা যাবে না। 5 কেজি দানাদার খেয়ে এই গরু 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম, অথচ দেশীয় জাতের গরু 12 থেকে 17 কেজি দানাদার খেয়ে ইত্যাদি ইত্যাদি বলছে। তারপর উনি বলছেন এই গরুটা বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। গরুটির গায়ে থাকা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গুগলে সার্চ দিলে তার 110 বছরের ইতিহাস চলে আসবে। তিনি বলেন আমাদের কাছে 6টি ব্রাহ্মা জাতের গরু আছে। এগুলো আমরা মানে যে গরুগুলো উচ্চবংশীয় গরু, এগুলো আসলে আমেরিকার ব্রাহ্মা জাতের, এবং এগুলো একসময় এই সাবকন্টিনেন্ট থেকেই গিয়েছিল, এখন আমেরিকাতে আছে, আবার সেই দিক থেকে আসছে। 6টা এনেছিলেন, 3টা বিক্রি হয়েছে, আর 3টা আছে। আরেকটা 1.5 কোটি, ওটার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনি ওটাকে সার্চ করে পেতে পারেন। আর একটা গরু বিক্রি হয়েছে 60 লাখ টাকা, ভাব 3টা 2,60,00,000 টাকায় বিক্রি হয়েছে। আর একটা খাসির কথা তো বলাই হয়েছে, ছাগল 180 কেজি ওজনের 15 লাখ টাকায়। আমি একটা ভিডিও মানে খুঁজতে চাইছিলাম যে এরা কি বলছেন আর একটু বোঝার জন্য। একটা ভিডিওতে দেখলাম সেই খামারের একজন প্রতিনিধি, আই ডোন্ট নো উনি মালিক কিনা, কারণ পরিচয় দেওয়া হয়নি। উনি বলছেন যিনি কিনছেন তিনি খুবই শৌখিন মানুষ, তিনি উট কিনেছেন, দুম্বা কিনেছেন। ইনফ্যাক্ট এই 3টা গরু নাকি তিনি এবার কোরবানি দেবেন না, উনি আগামীবার কোরবানি দেবেন। সেবার সাথে আরও উট, দুম্বা এবং অনেক বড় বড় ছাগল তাকে রাখতে বলা হয়েছে। মানে এই 2,60,00,000 টাকায় একজন ব্যক্তি কিনেছেন। আরেকদিন আলোচনা করব, এই আলোচনাটা আজকে না। সেটা হচ্ছে আমাদের অতি ধনীদের মধ্যে, আমরা ধরে নিচ্ছি যে তারা বৈধভাবে উপার্জন করেছেন, যদি করেও থাকেন। আমাদের ধনীরা কীভাবে উপার্জন করেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি, কিন্তু যদি বৈধ উপার্জনও হয়ে থাকে, এই যে আমাদের অতি ধনীদের মধ্যে চ্যারিটি বা ফিলান্থ্রপির চেষ্টাটা নাই, এক অদ্ভুত কালচার আমাদের দেশে, সেটা নিয়ে কথা বলবো। রাদার আমরা কতগুলো কথ্য ভাষায় বলি না, আলগা ফোটানি দেখানোর চেষ্টা করি, সেটা হয়। ওই মালিক বলছেন উনি খুব শৌখিন মানুষ, মানে কোরবানির সাথে একটা ধর্মীয় গুরুত্বপূর্ণ উৎসবের সাথে শৌখিনতাকে জুড়ে দিচ্ছি আমরা এখন, এই ন্যারেটিভগুলো তৈরি হয়। এবং রাইটলি যারা এই ব্যবসাটা করেছেন, যে ফার্ম, তারা রাইটলি এই ব্যবসাটা করেছেন, কারণ বাংলাদেশে এই ধরনের মানুষ আসলে আছে, সত্যিকার অর্থেই আছে, যারা এক তুড়িতে 2.5 কোটি টাকার বেশি গরু কিনছেন, আরও অনেক কিছু মিলে কয়েক কোটি টাকা, 4-5 কোটি টাকায় ঠিকবে আমি আসলে জানি না কত টাকা দামের উট কিনবেন, কত টাকা দামের দুম্বা কিনবেন। কিন্তু এদিকে অন্য দিকটা কি বাজারের, আমরা প্রচুর রিপোর্টের মধ্যে দেখেছি বাজারে মানে কোটি কোটি দূরে থাকুক,
3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দামের গরু একসময় যেগুলো যথেষ্ট পরিমাণে মোটামুটি বিক্রি হতো, সেই গরুগুলোর বিক্রি হচ্ছে না। মানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে 1 লাখ টাকার আশপাশের গরু। 1 লাখ টাকার আশপাশের গরু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, কারণ মানে 2, 3, 4 লাখ টাকা 5 লাখ টাকার গরু একসময় যেগুলো কয়েক বছর আগেও 3-4 বছর আগেও যেগুলো বেশ ভালোভাবেই বিক্রি হচ্ছিল, সেগুলো এখন আর বিক্রি হয় না। তার মানে মানুষের ওই কেপেবিলিটিটা আসলে আর নাই। যিনি 4-5 লাখ টাকার গরুতে, তিনিও 1 লাখ টাকার গরুতে নেমে এসেছেন। সত্যিই তাই হয়েছে। এবং শুরুতে যে বললাম যে আমাদের আসলে কোরবানির টোটাল পরিমাণ কমে গেছে গত বছর, তার আগের বছরের চাইতে প্রায় কম বেশি 10 লাখ গরু এবং ছাগল মিলে কম কোরবানি হয়েছে। এবারও আরও 10 লাখ কমার সম্ভাবনা আছে বলে যারা এর সাথে জড়িত তারা বলছেন। আমাদের এটার জন্য পরিসংখ্যানের প্রয়োজন নেই, আমরা এই সমাজে বাস করি, আমরা আমাদের চারপাশ দেখলে বুঝবো। ঢাকায় আমি কয়েকটা জায়গায় কথা বলেছি যেখানে প্রতিটা বাসায় আগে যে পরিমাণ গরু বা ছাগল আসতো কোরবানির জন্য, সেই সংখ্যাটা তুলনামূলকভাবে গতবারের চাইতে কমে গেছে। তার মানে মানুষের আর্থিক সক্ষমতা এখন এতটা নেমে গেছে। অথচ এই একটা উৎসব, শুরুতে যেটা বলেছিলাম যে এটার মতো এত ইনকাম ডিস্ট্রিবিউশন, অর্থনীতি থাকলেই হয় না, ইনকাম ডিস্ট্রিবিউশন হয়। মানে অনেক সময় হয় না, ধরুন একটা বিরাট দামি গাড়ি বিক্রি হয়ে গেছে কয়েক কোটি টাকায়, ওটার ইনকাম ডিস্ট্রিবিউশন খুব বেশি না। যিনি ইম্পোর্ট করেছেন উনি আরেকজনের কাছে বেচে দিলেন, মাঝখানে ওনার কি হচ্ছে, ওনার কোম্পানিতে কিছু মানুষজন কাজ করে, এই গাড়িটা যিনি চালাচ্ছেন তার একজন আগেও হয়তো ড্রাইভার ছিল, সো খুব বেশি ডিস্ট্রিবিউশন নাই। কিন্তু একটা কোরবানির সাথে অনেকগুলো খাত জড়িত, এবং সবচেয়ে জরুরি কথা যেটা, সেটা হচ্ছে এই খাতগুলো অনেকগুলোর সাথে আমাদের নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র এই ধরনের মানুষ জড়িত। দীর্ঘদিন থেকে আমাদের গ্রামাঞ্চলের মানুষ একটা গরু, একটা খাসি লালন পালন করার চেষ্টা করেছেন, যেটা দিয়ে তারা মানে একটু পালন করলেন, একটু মোটা তাজা করলেন, কয়েক মাস পালন করে বিক্রি করলে কিছু লাভ পেলেন। এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন এই কাজটা করেছেন। আমি বৃহৎ খামারগুলোর কথা বলছি না, কর্পোরেট খামারের কথা বলছি না, বা মাঝারি যেগুলো মধ্যবিত্তরা করছেন তাদের কথা বলছি না, একেবারে প্রান্তিক মানুষ এটা করছেন। এটা করার মানেই হচ্ছে এই লালন পালনের সাথে আরও অনেক সাপোর্টিং জিনিস জড়িত থাকে, তাই না? প্রচুর। এগুলোর খাবারের প্রশ্ন আছে, এগুলো দেখাশোনার জন্য, যে বিশেষ করে আবার যারা ফার্মে করেন তাদের জন্য ওখানে প্রচুর মানুষের এমপ্লয়মেন্ট জেনারেটেড হয়। খাবার আছে, খাবারের ব্যবসা আছে, সেটা যারা করেন, যারা প্রডিউস করেন সেগুলো আছে। চিকিৎসার প্রয়োজন আছে, ঔষধ আছে, ভেটেরিনারিয়ান আছে যারা এদের চিকিৎসা করেন। পরে যখন কোরবানি হচ্ছে, কোরবানির পর আমরা দেখব, ঢাকায় আমরা যারা থাকি আমরা দেখি যে ঢাকা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন যারা এই গরু জবাই এবং প্রসেস করে দেন আমাদেরকে। একটা মোটা দাগে ভালো ইনকাম নিয়ে তারা যেতে পারেন। এটার সাথে আনুষঙ্গিক চাটাই, দাবটি তৈরি, দাবটি ধার করা, কাঠের গুঁড়ি, চাটাই, মানে আবার খাবার। ঢাকায়ও আমরা দেখব যে 2-1 দিন তো আমরা যেহেতু মানে অ্যানিমালগুলো রাখি, সো নানান রকম খাবার থাকে। এবং সবচেয়ে জরুরি কথা, যেটা একটা বড় অংশ এই কোরবানির মাংসের আমরা দরিদ্রদের দিয়ে দেই। এটা ট্রু যে সবাই আসলে এটা খেতে পারবে না, এতটা অ্যাফোর্ড করতে পারে না, কারণ যে পরিমাণ মাংস আছে সেটা তার পক্ষে খাওয়া সম্ভব না। তার চাইতে জরুরি কথা, মাংস খাওয়ার চাইতে আরও অনেক জরুরি কাজও তাদের পড়ে বসে। তাই দেখা যায় তারা যদিও বেশ কম দামে কিন্তু বিক্রি করে দেন, সেটা থেকেও তারা কিছু টাকা পেয়ে যান। এবং সর্বোপরি যে, যদিও এটা নিয়ে খুব মর্মান্তিক ঘটনা আছে, একটা অসভ্য দেশে যা হয়, চামড়া, এটা এক্সক্লুসিভলি দরিদ্র মানুষদের জন্য ছিল, এবং গত বেশ কয়েক বছর থেকে চামড়ার সিন্ডিকেট তৈরি করে বাজারটাকে ধ্বংস করে ফেলা হয়। এটা নিয়ে অনেক কথা বলেছি, সেটা হচ্ছে এবারকার দাম দেখব, হয়তো কথা বলবো আবার। আপনি আসলে পরিকল্পনা করে এটাকে মানে গরিবের হক মেরে ফেলার প্রবাবিলিটি তৈরি করেন ইচ্ছে করে, কিছু লোকজনের পকেট ভারী করার জন্য, আর সব সেক্টরে। কিন্তু এই চামড়া জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব গায়ে লাগে, কারণ হচ্ছে এটা একেবারেই এই টাকাটা দরিদ্র মানুষের কাছে যায়। যাই হোক, এই ইনকাম ডিস্ট্রিবিউশন প্রচুর মানুষের মধ্যে হয়, বহুত লেয়ারে টাকা যায় মানুষের কাছে। সেম টাইম কোরবানির কারণে রেমিট্যান্স আসে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে, মানুষ ব্যয় যত করে সেটা আরও স্বাভাবিকভাবে অন্য মানুষের উপার্জন হয়ে দাঁড়ায়। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি দেশের অর্থনৈতিক সংকটের একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন হয়ে থাকলো কোরবানি। কিন্তু ওই যে বললাম, বাংলাদেশের অর্থনীতি এই রকমই। একবার লাখ টাকা দামের আইসক্রিম একটা হোটেল অফার করেছিল, সেটা তাদের অর্ডার বন্ধ করে দিয়েছিল,
কারণ ওটা এত দ্রুত শেষ হয়ে গেছে, আরও মানুষ ওটা কিনতে চায়। 50 না কত হাজার টাকা দামের জিলিপি কোনো একটা মানে হোটেল, তাদের যে হোটেলের রেস্টুরেন্ট আছে তারা অফার করেছিল, ওটার মধ্যে কি যেন গোল্ডের পাতা টাতা দেওয়া হয়, ওই পাতা আর যথেষ্ট ছিল না বলে ওই জিলিপি বানাতে পারে না আরও, কিন্তু এটা চাহিদা ছিল। সো বাংলাদেশে দুটো বাংলাদেশে পরিণত হয়েছে। এবং এই যে আমরা প্রায় পার ক্যাপিটা ইনকামের কথা বলি, এর মধ্যে প্রচুর চুরি আছে, কোনো সন্দেহ নেই, আমরা ভালো মতোই জানি। আপনি হিসাবে গরমিল করেন, আপনি একদিকে দেশের জিডিপি বাড়িয়ে দেখান, উল্টো দিকে আপনি জনসংখ্যা কমিয়ে দেখান যাতে ভাগ দিলে অঙ্কটা বেশি আসে। চুরি আছে, কিন্তু তারপরে যতটুকুই মাথা পিছু হয় আপনি ট্রুলি দেখাতে পারেন আসলে ঘটনাটা হচ্ছে আপনি এই রকম অকল্পনীয় পরিমাণ আয় করা কিছু লোকজন আছে যাদের একটা বিরাট অংশ বা প্রধান অংশটাই আসলে লুটপাট করে তাদের সম্পদ তৈরি করেছে। এটা সরকারের বিভিন্ন লেভেলে চাকরি বাকরি করা লোকজন আছে, বেনজির আজিজদেরকে আমরা দেখেছি, আছে সরকারি দলের লোকজন, এই আওয়ামী লীগ যারা করে তারা, আছে ব্যবসায়ীরা যাদের একটা বড় অংশ নানা রকমভাবে ব্যাংক থেকে টাকা মেরে দিয়ে মোটামুটি একটা ব্যবসা করে সিন্ডিকেট করে বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের টাকা তুলে নিয়ে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে নানানভাবে মোটা দাগে, আমি আবারও বলছি উইদাউট সাম এক্সেপশনস, মোটা দাগে সব এই 2 নম্বরই টাকা যখন আলটিমেটলি মানুষের কাছে গিয়ে দাঁড়ায় আপনি গড় করলে সেটা সব ক্ষেত্রে সমান হয়। যে একটা ফান আছে না, বলা হয় যে আপনার মাথা যদি আগুনে থাকে আর পা যদি বরফে থাকে, দুটোর দেওয়ার পর আপনি তো তাহলে নাতিশীতোষ্ণ আছেন, কারণ দুটোকে যোগ করলে গড় হয়। আরেকদিন কথা বলবো বিস্তারিত, আজকে ঈদের দিন এটা নিয়ে ডিটেইলার কথা বলি না, কঠিন কথার দরকার নেই। ইনকাম পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয় নির্ণয়ের জন্য অ্যাভারেজ করার ক্ষেত্রে এই গড় না করে মিডিয়ান ইনকামেরও একটা কনসেপ্ট আছে। আমরা মিডিয়ান ইনকামের কনসেপ্ট আমাদের দেশে আমি খুঁজে দেখেছি, আমাদের কোনো ডেটা নেই। এই জিনিসটা থাকলে আমরা অন্তত, যারা পরিসংখ্যান বোঝেন তারা জানেন যে সেন্ট্রাল টেন্ডেন্সির ক্ষেত্রে মিডিয়ান একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আর অ্যাভারেজ সবসময় একই হয় না। আমাদের মিডিয়ান ইনকাম অনেক অনেক কম হবে, মানে অ্যাভারেজ করলে যা হয় তার চাইতে। সো এটা আবার অসাধারণভাবে দেখিয়ে দিল বাংলাদেশে কিছু মানুষের কাছে এত পরিমাণ টাকা গেছে, দেশের কোনো রকম কোনো সংকট কারো কিছু আসে যায় না। আর কিছু মানুষ এত চরম সংকটে পড়েছে, কোরবানি দেওয়া মানুষটাও, যিনি গরু পুরোটা পারেননি, একটা অংশ দিয়েছেন, একটা ভাগ দিয়েছেন, তিনি আর দিতে পারেন না, তার এই সংকটের মধ্যে পড়ে গেছেন তিনি। তবে মজার ব্যাপারটা এই জায়গায়, যে মানুষগুলো এত চরম সংকটে পড়ে গেছেন সেই মানুষগুলো চান এই সরকারের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় যাক যাতে সরকারের পতন হতেই হয়। মানুষ কতটা ডেসপারেট হয়ে গেলে এই জায়গায় যায় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি।